गुड इवनिंग माय डियर स्टूडेंट्स। अष्टम श्रेणीर समस्त छात्र छात्रीदेर आमार এই অনলাইন ক্লাসে স্বাগত। আজ প্রথম তোমাদের আমি অনলাইনে ক্লাস করাবো। 8, 9 এবং 10 অলরেডি শুরু করে দিয়েছি। 8টা আজকে থেকে শুরু করলাম, পরপর করাতে থাকবো, সপ্তাহে একদিন দুদিন যেরকম পারবো। তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে পরবর্তী ক্ষেত্রে যা যা আমি ভিডিওস পোস্ট করব বা যদি লাইভে ক্লাস করাই তাহলে সেগুলো তোমরা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবে, তাহলে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে তোমাদের সুবিধে হবে। তো চলো আজকে প্রথম আমরা তোমাদের একদম প্রথম যে অনুশীলনী আমাদের মধ্যশিক্ষা পর্ষদ বাংলা বেঙ্গলি মিডিয়ামের যে অঙ্কের বইটা আছে, যেটা পর্ষদ থেকে দেওয়া হয়, সেই বইটার একদম প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে পূর্বপাঠের পুনরালোচনা। এটা দিয়ে আমরা আজকে একটু শুরু করব। আজকে অঙ্কটা হয়তো একদম অনুশীলনীর অঙ্ক করতে পারবো না, শুরু করতে পারবো না। তার আগে আমাদের কিছু জানার দরকার আছে। ইনিশিয়াল স্টেজটা আমরা আজকে করব। কীরকম? পূর্বপাঠের পুনরালোচনা কথাটার মানে কি? পূর্বপাঠ মানে আগে আমরা যেগুলো শিখে এসেছি, পূর্বে যেগুলো শিখে এসেছি, পূর্বের যে পাঠ ছিল, তার মানে ক্লাস 7-এ তোমরা যেগুলো পড়ে এসেছো সেইগুলো নিয়েই আমরা পুনরালোচনা নতুন করে আরেকবার আলোচনা করব। তো প্রথম যেটা আছে সেখানে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, পরিসীমা, ক্ষেত্রফল আয়তক্ষেত্রের, সেরকম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এগুলো সম্পর্কে এখানে আমরা আগে করে এসেছি, কিন্তু সেগুলো নিয়েই আরেকবার আমরা আলোচনা করব এখানে। সেটা নিয়েই এই অনুশীলনীটা এই চ্যাপ্টারটা। তার মধ্যে কয়েকটা অনুশীলনী আছে, সেগুলো আমরা করতে থাকবো। তো একটুখানি আমরা ঝালিয়ে নিই, যেহেতু পুনরালোচনা বলা হয়েছে। আয়তক্ষেত্র কাকে বলে? এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল আমরা বলছি, বা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, পরিসীমা, এগুলো বলছি, তাহলে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রগুলো কি সেগুলো আমাদেরকে আগে জানতে হবে। আয়তক্ষেত্র কাকে বলে? না, আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজ, আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ, চতুর্ভুজ মানে চতুর্ভুজ, ভুজ মানে বাহু, তা চতুর্ভুজ মানে 4টে বাহু, তাহলে 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ যে বা বেষ্টিত যে চিত্র, সেটাকে আমরা বলবো চতুর্ভুজ। তো সেই রকম চতুর্ভুজ এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং প্রতিটি কোণ হবে সমকোণ, সেই চতুর্ভুজটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্র কাকে বলবো? না, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, সেই চতুর্ভুজকে আমরা বলবো বর্গক্ষেত্র। কিরকম হয় আয়তক্ষেত্র? কিরকম হয় তোমরা জানো? এরকম যদি একটা ছবি থাকে, এই ছবিটাতে আমরা বলবো, এটার একটা নাম দিতে পারি আমরা ABCD। আমরা বলবো ABCD একটা আয়তাকার চিত্র, যার AB এবং CD এরা হচ্ছে দৈর্ঘ্য, আর AD আর BC এরা হলো প্রস্থ। তোমরা এগুলো জানো, কিন্তু আমরা একবার পুনরালোচনা করে নিচ্ছি, পুনরায় আলোচনা করে নিচ্ছি। দৈর্ঘ্য প্রস্থ আমরা পেলাম। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা জানি, তাহলে তার ক্ষেত্রফল কি করে আমরা বের করি? আচ্ছা, ক্ষেত্রফলের আগে আমরা বলি পরিসীমা। যদিও এখানটায় পরিসীমার অঙ্ক নেই, কিন্তু পরিসীমাটা যখন দৈর্ঘ্য, আয়তক্ষেত্র যখন আসছে, তার দৈর্ঘ্য প্রস্থ আসছে, তার পরিসীমা সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। পরিসীমা মানে কত? পরিসীমা মানে এই 4টে বাহুর যোগফল, তার মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কত হবে? পরিসীমা সমান দৈর্ঘ্যটা কবার আসছে, যখন যোগ করছি দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কবার আসছে? 2বার। প্রস্থ কবার আসছে? 2বার। তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যদি এটা না বুঝতে পারো তাহলে প্রথমে বলতে হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দয়ে ওই বিসর্গ দিচ্ছি, এটা দৈর্ঘ্যকে ছোট করে লেখা, পয়ের অফলা বিসর্গ, প্রস্থকে ছোট করে লেখা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো পরিসীমা। আর ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু
প্রস্থ। তোমরা জানো এগুলো, কিন্তু জাস্ট একটু আমাদেরকে ঝালিয়ে নিতে হবে, আমাদের এটা পূর্ব পাঠের পুনরায় আলোচনার জন্যই বলা হয়েছে। এটা আমরা জানি, তাও জেনে নিলাম। সেরকমভাবেই একটা বর্গক্ষেত্র যখন হবে তখন কীরকম হবে, দেখতে অনেকটা এরকম হবে। সেটার যদি আমরা এরকম ABCD নাম দিই, তাহলে এর প্রত্যেকটা বাহু আমরা কি বলেছিলাম, সমান হবে। এর বলেছিলাম দৈর্ঘ্য দুটো সমান, বিপরীত বাহুগুলো সমান, এবং প্রস্থ বিপরীত, মানে একজোড়া বিপরীত বাহু সমান হবে। বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে ABর বিপরীত বাহু DC আর ADর বিপরীত বাহু BC। তাহলে ADর সঙ্গে BC সমান আর ABর সঙ্গে DC সমান। এটা কার ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এটা হচ্ছে আয়তক্ষেত্র, আর এটা বর্গক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে AB প্লাস DC, এদিকে D আছে বলে আমি এদিক থেকে বলছি বলে এদিক থেকে বললাম, AB ইকুয়াল টু DC আর AD ইকুয়াল টু এদিক থেকে BC। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলেছি প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে, AB সমান BC সমান CD সমান DA। চারটে বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। এই যে এই কোণগুলো কি নাম, এই কোণটার কি নাম, DAB অথবা BAD, দুটোই বলতে পারি। এই কোণটার কি নাম, ABC অথবা CBA। এই কোণটা ওরকমভাবেই বলবো DCB বা BCD। এগুলো সব সমকোণ, মানে 90 ডিগ্রি করে হবে। এর ক্ষেত্রেও তাই, এই কোণগুলো সব 90 ডিগ্রি করে হবে, সমকোণ। তাহলে এইটা যদি বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটাও দেখো এর মতো একই রকম দেখতে, এরও প্রত্যেকটা কোণ সমকোণ, এরও প্রত্যেকটা কোণ সমকোণ। এই দুটোর মধ্যে তফাৎ কি না, এর প্রত্যেকটা বাহু সমান, এর বিপরীত বাহুগুলো সমান। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা পরিসীমা বের করি, এর ক্ষেত্রেও তাই হবে। বাহুগুলোর যোগফল, পরিসীমা মানে চারটে বাহুর যোগফল। তাহলে এখানেও চারটে বাহু যদি যোগ করি, তাহলে এর পরিসীমা কত হবে, পরিসীমা সমান AB প্লাস BC প্লাস CD প্লাস DA। তাহলে প্রত্যেকটা বাহুই তো সমান, তাহলে এটা 4 ইন্টু একটি বাহু। এই বাহুটাও যা, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। তাহলে 4 ইন্টু একটি বাহু। তাহলে এইটা হলো এই বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফলও যদি এই বাহুটা ইন্টু এই বাহুটা, দুটো বাহু যদি গুণ করি, তাহলে এই বাহুটা আর এই বাহুটা, মানে এর যেরকম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছিল, এর তো দৈর্ঘ্য প্রস্থ সব সমান। তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বলতে পারি, বা প্রস্থ ইন্টু প্রস্থ বলতে পারি। সেটাকে আমরা বলি না, আমরা এটাকে বলি, এটা বাহু বলি। তাহলে বাহু ইন্টু বাহু, তাহলে এর ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু। এখন দুটো বাহু গুণ করলে কি হয়, বাহু স্কোয়ার। যেরকম এক্স এর সঙ্গে এক্স গুণ করলে আমরা পাই এক্স স্কোয়ার, এর সঙ্গে এ গুণ করলে পাই এ স্কোয়ার, 2 এর সঙ্গে 2 গুণ করলে পাই 2 এর স্কোয়ার মানে 4। সেরকমই বাহু ইন্টু বাহু গুণ করলে পাবো বাহু স্কোয়ার। সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এইগুলোর সাহায্যে আমাদেরকে বেশ কিছু অঙ্ক এখানে করতে হবে, যেগুলো আমরা ক্লাস 7-এও করে এসেছি, এখন আবার একবার করব। তো এটা আমাদের একটা প্রাথমিক ধারণা হলো। এবার আমরা একটুখানি দেখি আমাদের বইয়ে কীরকম কি বলেছে। অনুশীলনীর অঙ্কে যাওয়ার আগে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমরা একটু করে নিই, তাহলে আমাদের একটু ধারণাটা স্পষ্ট হবে। কীরকম, এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো বলেছে একটা খেলার মাঠ, আয়তাকার খেলার মাঠ আছে, যার দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 20 মিটার। এই খেলার মাঠের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 95 টাকা হিসাবে রাস্তা বাঁধাই করতে মোট কত টাকা খরচ পড়বে। একটুখানি দেখে নিই আমরা। বলেছে একটা আয়তাকার মাঠ আছে, আয়তাকার মাঠ এরকম হতে পারে। মাঠটাকে আমরা যদি ABCD দিয়ে প্রকাশ করি, আয়তাকার মাঠ, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 20 মিটার। মিটারকে আমি M দিয়ে লিখছি। দৈর্ঘ্য বলেছে 40 মিটার আর প্রস্থ বলেছে
20 মিটার। এই মাঠের ভিতরের চারদিকে, এই মাঠের ভিতরের চারদিকে, ভিতরের চারদিক মানে এই দিকটা, এই দিকটা, এদিকটা, এদিকটা, ভিতরের চারদিক, ভিতরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। 3 মিটার চওড়া মানে এইখানটা 3 মিটার, এটা রাস্তা, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার। ভিতরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এইটা রাস্তাটা, এই যেটা ভিতরের দিকে বলেছে, সেই জন্য ভিতরের দিকে রাস্তাটা। তাহলে বলেছে রাস্তা বাঁধাই করতে, তাহলে এই রাস্তাটা বাঁধাই যদি করতে হয় তাহলে এই রাস্তাটা কতটা আছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। তার মানে এই রাস্তাটার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। কি করে করতে হবে এগুলো? কি করে আমরা এই ক্ষেত্রফলটা বের করব? এই অংশটার ক্ষেত্রফল কি করে পাবো? দেখো তো, এই ভিতরে যেটা তৈরি হয়েছে তার আকারটা কীরকম, সেটাও বর্গাকার, সেটাও আয়তাকার, এটাও একটা আয়তক্ষেত্র আর এটাও একটা আয়তক্ষেত্র। তফাৎ কি এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি? না, এটা একটা বড় আয়তক্ষেত্র আর এটা একটা ছোট আয়তক্ষেত্র। এখন এটা ছোট কি করে হয়ে গেল? আমি এর ভিতরের দিকে করেছি, এই ভিতরের কিছুটা করে জায়গা, এই যে 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এই অংশটা আমাদের বড় যে আয়তাকার মাঠটা ছিল তার থেকে মাঠটা ছোট হয়ে গেল। মাঝে এখানটা রাস্তা বের করেছি আমরা, এই যে এই জায়গাটায় রাস্তা বের করেছি, এটা সব দিকেই 3 মিটার করে চওড়া রাস্তা আছে। তাহলে এদিকেও 3, এদিকেও 3, এদিকেও 3, এদিকেও 3, তাহলে এই অংশটা কত? এটা 3 মিটার। এই অংশটা কত? এটাও 3 মিটার। এটা কত? এটাও 3 মিটার। আবার এইখানটাও 3 মিটার। এই যে এই অংশগুলো, এগুলো সব 3 মিটার করে আছে, এই যেগুলো 3 3, এগুলো সব 3 করে আছে। বেশ, তো প্রথম যখন ছিল রাস্তাটা যদি ভিতরে থাকে তাহলে রাস্তা সহ এই বাগানের কি যেন মাঠ আছে, খেলার মাঠ, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের প্রস্থ, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। এই বড়টা থেকে এই জায়গাটা আমরা কি করে পাবো? দেখো, এই বড় আয়তক্ষেত্রটা থেকে যদি এই ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলেই এই অংশটুকু পড়ে থাকবে না। এই বড় জিনিসটা থেকে যদি এই ছোট জিনিসটা আমরা বিয়োগ করে দিই তাহলে এই মাঝের অংশটুকু আমরা পেয়ে যাব। তাহলে বড়টার ক্ষেত্রফল আগে আমাদেরকে বের করতে হবে আর এই ছোটটার ক্ষেত্রফল বের করতে হবে। কি করে পাবো সেটা আমরা দেখে নিই। বড়টার ক্ষেত্রফল বের করা আমাদের খুব একটা অসুবিধে নয়, কেন কি বড় যে আয়তাকার মাঠটা আছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি কোনো আয়তক্ষেত্রের বলে দেয় তার ক্ষেত্রফল বের করতে আমাদের খুব একটা অসুবিধে হয় না, কেন আমরা জানি সূত্র আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা বলবো এখানে যে রাস্তা সহ, কেন কি এখানে রাস্তাটা কিন্তু ভিতরের দিকে আছে, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য সমান কত? রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য 40 মিটার আর রাস্তা সহ মাঠের প্রস্থ সমান 20 মিটার। অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 40 ইন্টু 20 এত বর্গমিটারকে আমরা মিটার স্কোয়ার লিখব। বাংলায় লিখবে বর্গমিটার আর ইংলিশে যদি লেখো তাহলে এম এর মাথায় 2 দিয়ে দেবে, মিটার স্কোয়ার মানে বর্গমিটার। তাহলে এইটা সমান 4 দুগুণে 8, 800 মিটার স্কোয়ার। এটা হলো রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল, তার মানে এই গোটাটার ক্ষেত্রফল, বড় যে আয়তক্ষেত্রটা। এইবার এই ছোট আয়তক্ষেত্রটা, এটা তো রাস্তা বাদ দিয়ে, এই অংশটুকু যখন পাচ্ছি রাস্তা তো এর বাইরে আছে, তাহলে এইটা রাস্তা বাদে মাঠ। তাহলে এখন বলবো রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য কত হবে? রাস্তা বাদ দিয়ে, রাস্তাটা কতটা চওড়া? 3 মিটার চওড়া। তাহলে দেখো এই দিকেও 3 মিটার বাদ চলে গেছে, এদিকেও 3 মিটার বাদ চলে গেছে। তাহলে প্রস্থ ছিল এতটা, সেখান থেকে প্রস্থ এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, তাহলে মোট কত মিটার চলে গেল? 6 মিটার বাদ চলে গেল প্রস্থের দিকে। আবার দৈর্ঘ্যের দিকে দেখো, দৈর্ঘ্য ছিল এতটা, 40 মিটার ছিল,
সেই দৈর্ঘ্যের দিকেও দেখো এদিকে এতটা বাদ গেছে, এদিকে এতটা বাদ গেছে, এখানটা তো রাস্তা চলে গেছে, রাস্তার জন্য এই অংশটা ছেড়ে দিতে হয়েছে, তাহলে এদিকেও 3 মিটার বাদ চলে গেছে, এদিকেও 3 মিটার বাদ চলে গেছে। তাহলে দৈর্ঘ্যটা আগে ছিল এতটা, এখন হয়ে গেল এইটুকু, এখানেও 3 মিটার, এখানে 3 মিটার বাদ চলে গেল। তাহলে মোট কতটা বাদ গেল দৈর্ঘ্যের দিকে? 3 আর 3 6 মিটার। একই রকমভাবে প্রস্থের দিকেও এটা 3 মিটার বাদ গেছে, এটা 3 মিটার বাদ গেছে, তাহলে প্রস্থের দিকেও 3 আর 3 6 মিটার বাদ চলে গেল মাঠটার। তাহলে এখন রাস্তা বাদ দিয়ে মাঠের দৈর্ঘ্য কত হবে? আগে মাঠের দৈর্ঘ্য কত ছিল? 40 মিটার ছিল। এখন কি বলা হলো? দৈর্ঘ্যের দিকে এদিকে 3, এদিকে 3, তাহলে 2 × 3, 3 মিটার করে দুবার বাদ যাচ্ছে, সেই জন্য 3 দুগুণে 6। তাহলে এখন ওই যতটা ছিল তার থেকে 3 আর 3 6 মিটার বাদ চলে গেল, বিয়োগ করে দিলাম, তাহলে এটা 40 - 6 মিটার সমান 34 মিটার। এটা হলো রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য। ঠিক একই রকম করে রাস্তা বাদে মাঠের প্রস্থ কত হবে? প্রস্থ আগে ছিল কত? 20 মিটার। এখন একই রকমভাবে আমরা বলেছি এদিকে 3 মিটার বাদ চলে গেছে, এদিকে 3 মিটার বাদ চলে গেছে, তাহলে মোট 3 × 2, তার মানে মোট 6 মিটার বাদ গেল। তাহলে 2 × 3 করে দিলাম আমরা, এত মিটার সমান 20 - 3 দুগুণে 6, এত মিটার, 14 মিটার। তাহলে এই 14 মিটার প্রস্থ হলো। এখন রাস্তা বাদে তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? যখন দৈর্ঘ্য আর প্রস্থের দিকে কমলো, একই পরিমাণ 6 মিটার করে কমে গেল, তারপরেও যে ভিতরের মাঠের যে অংশটা রইল সেটাও আয়তাকারী, তাহলে সেটা যখন আয়তক্ষেত্র, তাহলে তার ক্ষেত্রফল আগেরটা যেরকম বের করেছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে, এখানেও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে ক্ষেত্রফল বের করলাম। তাহলে এখন ক্ষেত্রফল কত হয়ে গেল? 34 × 14, এত বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে 4 × 14 = 56, 6 হাতে থাকলো 5, 3 × 14 = 42, 42 আর 5 47, এত মিটার স্কোয়ার বা বর্গমিটার। অসুবিধে নেই কোথাও? আরেকটা বলে দিই তোমাদেরকে, যখন তোমরা গুণ করবে তোমরা এটা 34 আর 14 পাশে লিখে লিখে গুণ করো। নামটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, তাতে তোমার অঙ্কের ক্যালকুলেশন করতে অনেক সুবিধে হয়। একদম 1 থেকে 20, 2 থেকে 20 নামটা একদম মুখস্থ ঠোঁটস্থ রাখবে, আর 25-এর নামটা, এগুলো সবসময় মনে রাখবে, তাহলে অঙ্কগুলো করতে খুব ইজি হবে। এই যে 14 দিয়ে 14-র নামটা জানলে 14 দিয়ে ডাইরেক্ট তুমি গুণ করবে। কি করে করলে? 14 দিয়ে একবার 4কে, 14 দিয়ে একবার 3কে, তাহলে 4 × 14 = 56, 6 হাতে থাকলো 5, 14 3 × 14 = 42, 42 43 44 45 46 47, তাহলে আমি একবারে করে নিতে পারলাম। তা না হলে তোমরা কি করতে? এখানে 34 আর এখানে 14 দিয়ে 4 × 4 = 16, 4 × 3 = 12 আর 1 = 13, এরকম করে করতে, তাহলে সেটা দুবার করে করতে হতো, একটু সময় লাগতো। এখানে সময়টা তোমার একটু বাঁচবে, সেজন্য নামটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে। তাহলে এইটা হলো রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। আর রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম এটা, তার মানে একবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম এটা, আর এই ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম এটা। তাহলে রাস্তা কোনটা? এই বড়টা থেকে যদি এই ছোটটা বিয়োগ করি, এইটা রাস্তা, তাহলে এই বড় অংশটা থেকে যদি এই ছোট অংশটা বাদ দিই, তাহলে এই মাঝের অংশটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব, অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 800 - 476, এত বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে এইটা সমান কত? বিয়োগ করে দেব আমরা। 6 আর কয়ে দিলে 10, 4, 7 যোগ হলো 8, 8 আর কয়ে দিলে 10, 2, 4 যোগ হলো 5, 5 আর কয়ে দিলে 8, 3, 324 বর্গমিটার। এটা হলো রাস্তাটার ক্ষেত্রফল। বেশ, এইবারে আমাদেরকে প্রশ্নের শেষে কি বলেছে? বলেছে প্রতি বর্গমিটারে 95 টাকা খরচ হলে মোট কত খরচ হবে? তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 95 টাকা, তাহলে রাস্তাটা বাঁধাই করতে মোট রাস্তাটা এত বর্গমিটার, তাহলে 1 বর্গমিটারে খরচ যদি 95 টাকা হয়, এত বর্গমিটারের জন্য খরচ হবে কত টাকা? তাহলে সেটা আমরা একটু ঐকিক নিয়মে, বা তোমরা যে
ওই যে ইয়ের অঙ্কগুলো করেছো না, এই সমানুপাত দিয়ে যে অঙ্কগুলো করেছো সেইভাবেও তোমরা করতে পারো। তো আমি এরকম বললাম, তাহলে প্রতি বর্গ মিটারে 95 টাকা হিসাবে মোট খরচ বা রাস্তা বাঁধাই করতে, এটা বলে দাও একটু, রাস্তা বাঁধাই করতে মোট খরচ সমান গুণ করতে হবে 324 ইন্টু 95 এত টাকা। এই গুণটা তোমরা বাড়িতে নিজেরা করবে। আচ্ছা, এইখানে আরেকটু কিছু কিছু ছবি দিয়েছে, যে ছবিগুলো দেখে আমরা যদি একটু সলিউশন মানে সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। যেরকম এখানে একটা ছবি দিয়েছে, এটা মুছলাম, এই দেখো বইটা তোমাদের এরকম আছে, তোমাদের অনুশীলনী শুরু হওয়ার আগে এরকম কিছু ছবি আছে দেখো, এই যে এই একটা ছবি আছে, এই একটা ছবি আছে, এইগুলো দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের অঙ্কগুলো যখন করব তখন করতে সুবিধে হবে, ধারণাটা আমাদের অনেক স্পষ্ট হয়ে যাবে। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, এইটা তো করতে তোমার খুব একটা অসুবিধা হবে না, ঠিক আগের যে অঙ্কটা করলাম সেম অঙ্ক, মানে এই কালো রঙের যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, এটাকে রাস্তা যদি ধরে নাও তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। আমরা যেরকম করেছিলাম আগে, এই মাঝের এটা কতটা চওড়া সেটা বলে দিয়েছে, তার মানে একদম আগে যে অঙ্কটা আমরা করলাম সেই একই পদ্ধতিতে এই বড়টার ক্ষেত্রফল বের করব, তার দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, তাহলে তার ক্ষেত্রফল একবার বের করব। আর এই যে সমান চওড়া 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে ভিতরের যে আয়তকার মানে একবার হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল, আর একবার রাস্তা বাদে ক্ষেত্রফল দিয়ে রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল দিয়ে রাস্তার ক্ষেত্রফল পাবো। একদম আগের অঙ্কটা যেভাবে করেছি এটা সেম অঙ্ক। এইটা আমরা একটু দেখি এই ছবিটা কিরকম আছে। আমাদেরকে এরকম একটা আয়তাকার চিত্র দিয়েছে, বেশ এটা দিয়েছে এবং আমাদেরকে এরকম আর এরকম দিয়েছে, আর এই মাঝখানটা ওরা কেটে দিয়েছে, এই জায়গাটা এরা কালো করে দিয়েছে, পুরো জায়গাটা ওরা একবারে কভার করে দিয়েছে, এই রকম জিনিসটা আছে, এগুলো তোমার রং করা আছে, এগুলো এরকম করা আছে, দিয়ে বলেছে এই কালো অংশটা যেটা আছে এই কালো অংশটার ক্ষেত্রফল কত হবে। আমরা এটা কিরকম করে করব, এই যে কালো অংশ মানে এই যে আমি এখানে নকশা করে দিয়েছি, এই নকশাওয়ালা যে জায়গাটা এই জায়গাটার ক্ষেত্রফল কত, আমরা কি করে বের করব। দেখো তো দুরকম ভাবে আমি অঙ্কটা করতে পারি, আমি একটা পদ্ধতি আগে করছি, দেখো সুবিধা মনে হচ্ছে কিনা। আমরা বললাম আচ্ছা এর দৈর্ঘ্য প্রস্থগুলো বলে দিয়েছে, এটা বলেছে 28 সেমি, এই যে বড় এই অংশটা এটা বলে দিয়েছে 28 সেমি, সিএম করে দিলাম, আর এইটা বলেছে 18 সেমি, প্রস্থটা বলে দিয়েছে 18 সেমি, আর বলেছে এই ভিতরে যেটা আছে এটা 4 সেমি, মানে এই যে চওড়া যেটা এই অংশটা এইটা বলে দিয়েছে 4 সেমি, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত। এখন দেখো তো এই যে এই আয়তক্ষেত্রটা রয়েছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল 28 ইন্টু 18 করলে আমরা পেয়ে যাচ্ছি এই অংশটার ক্ষেত্রফল, আর এই যে মাঝে এই অংশটা যাচ্ছে এইটা হচ্ছে 4 সেমি, তাহলে এইখানে 4 সেমি বাদ চলে যাচ্ছে, আবার এদিক থেকে যদি করি এখানেও এটা 4 সেমি, এই 4 সেমিটাও বাদ চলে যাচ্ছে, তাহলে দুরকম ভাবে করা যায় অঙ্কটা। আমি একটা পদ্ধতি করছি যেটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে
আমি শুধু এই অংশটা আর এই অংশটার ক্ষেত্রফল বের করব, এই গোটাটা নেবই না। যদি আমরা এইটাকে একটা, এই যে এটা এখানটা বাদ দিয়ে দিয়েছে, আমি ধরো এটা পুরোটা নিয়ে নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম, এখানটাও রইলো, এখানটাও রইলো, আমি এরকম করে এটা পুরোটা করে নিলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমার এখানে একটা অংশ, এখানে একটা অংশ রয়েছে। এই যে অংশটা, এটা দেখতে কিরকম, আয়তাকার, এটা দেখতে কিরকম, আয়তাকার। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একবার বের করব, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একবার বের করব। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে এর দৈর্ঘ্য আর প্রস্থ দুটো জানতে হবে। এর দৈর্ঘ্য কত, এইটা এর দৈর্ঘ্য। যদি আমি এটার নাম দিই, ধরো এটা বললাম পি কিউ আর এস, আর এইটার একটা নাম দিলাম এম এন ও পি। তাহলে পিটা করা যাবে না, না, এম এন ও, এটা কিউ বলে দিলাম, এটা কিউ বললাম, এম এন ও কিউ, এটা বলা ছিল 28 সেমি। বেশ, এখন দেখো তো, এই যে আয়তক্ষেত্রটা রয়েছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত, এটা কার সঙ্গে সমান, এই যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যা ছিল তার সঙ্গে অরিজিনাল যে আয়তক্ষেত্রটা ছিল তার যা দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য একই। এটা তো এই আয়তক্ষেত্রটারই সমান অংশ। তাহলে এই যে ছোট আয়তক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি, যেটায় নকশা করা আছে, এখানটায় নকশা করা আছে, তাহলে এর দৈর্ঘ্যটা হচ্ছে 28 সেমি, যা ছিল তাই আছে। আর এর প্রস্থটা কত, এতটুকু প্রস্থ, এই প্রস্থটা মানে কত, এখানে বলে দিয়েছে 4 সেমি। তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি আর এর প্রস্থ 4 সেমি। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল কত, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে পি কিউ, আর এটা কিউও বলা যাবে না তাহলে, আচ্ছা কিউও তো দেওয়া আছে, এটা ইএফ জি এইচ দিয়ে দিই, চলো এটাই সব থেকে ভালো হবে, এটা ই এফ জি এইচ, ব্যাস, আর কোনো ঝামেলা রইল না। তাহলে পি কিউ পি কিউ আর এস, ভুল হয়ে গিয়েছিল একটু, পি কিউ আর এস, এই অংশটা যেটা, এই অংশটা পি কিউ আর এস আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 28 সেমি, এটা এটার সঙ্গে সমান। আর প্রস্থ কত, এইটা প্রস্থ, এটা মানে 4 সেমি। তাহলে ক্ষেত্রফল কত, 28 ইন্টু 4 সেমি, সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেমি। তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এই অংশটার ক্ষেত্রফল কত, এটা কি নাম, EFGH। তাহলে EFGH আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য মানে এইটা, এই অংশটা, এইটা মানে কত, বড় আয়তক্ষেত্রটার প্রস্থ, তার মানে এটা 18 সেমি। তাহলে এইটা 18 সেমি। আর এর প্রস্থ কত, এই আয়তক্ষেত্রের প্রস্থ কত, এর প্রস্থ মানে এই যতটা চওড়া, এটা কতটা চওড়া বলা ছিল, এই যে 4 সেমি চওড়া বলা আছে, এদিকটাও তাহলে 4 সেমি। তাহলে প্রস্থ সমান 4 সেমি। তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে, তাহলে এর ক্ষেত্রফল 18 ইন্টু 4, এত সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি। এইটার ক্ষেত্রফল পেলাম, এটার ক্ষেত্রফল পেলাম, এই অংশটার মোট ক্ষেত্রফল বলেছে। এখন দেখো, এই যে এইটার এই অংশটা, তার মধ্যে এই অংশটা ছিল, আবার এখানে যখন আমরা করছি, এদিক দিয়ে করছি, তখনও এই অংশটা আছে। তার মানে যখন এর ক্ষেত্রফল বের করছি, এই চতুর্ভুজটার, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করছি, তখনও এই অংশটা থাকছে। যখন এদিক থেকে ক্ষেত্রফল বের করছি EFGH এর, তখনও এই অংশটা থাকছে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমরা কবার পাচ্ছি, দুবার পাচ্ছি। তাহলে দুবার তো আসতে পারে না, এই অংশটার ক্ষেত্রফল কবার এই অংশটা আসতে পারে, একবার। কেন কি আমাদেরকে যে জায়গাটা নিতে হবে সেটা হচ্ছে এইটা আর এটা।
তার মানে তার মধ্যে এই অংশটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে। তাহলে এই অংশটা যেহেতু দুবার চলে এসেছে, একবার থাকতে হবে, তাহলে একবার এই অংশটার ক্ষেত্রফলটাকে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। এখন এই অংশটার ক্ষেত্রফল কত, এই অংশটাকে যদি আমরা ABCD বলি, তাহলে এই ABCD এই অংশটার ক্ষেত্রফল কত? এটা দেখতে কিরকম? এটা কিন্তু বর্গাকার। কেন? এদিকটাও 4 সেমি, এদিকটাও 4 সেমি, তাহলে আবার এদিকটাও 4, এদিকটাও 4, তার মানে একটা চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি করে। তাহলে এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ? একটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কোয়ার। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হবে? 4 × 4 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, তার মানে 16 বর্গমিটার। তাহলে আমরা বলবো এবং ABCD বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 4 × 4 এত সেন্টিমিটার স্কোয়ার সমান 16 সেন্টিমিটার স্কোয়ার। দিয়ে আমাদেরকে কি করতে হবে? এই যে কালো অংশটার ক্ষেত্রফল বা নকশা করা অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তার জন্য আমরা এটা যুক্ত এটা মাইনাস এই অংশটার ক্ষেত্রফল, দুবার চলে এসেছে সেই জন্য একবার এটাকে মাইনাস করে দেব। তাহলে অতএব কালো অংশের ক্ষেত্রফল কত? অতএব কালো অংশের ক্ষেত্রফল সমান, প্রথম ক্ষেত্রফলটা কত বেরিয়েছিল আমাদের? এইটা ছিল, এটা কত ছিল? 28 × 4, 28 × 4 প্লাস 18 × 4 মাইনাস 4 × 4 16 এত সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। এইটা সমান, আমি এরকম কেন রাখলাম? এই 28-এর সঙ্গে 4 গুণ করলে একটু বড় বড় হচ্ছিল। আমি এখানে এই যে এই দুটো আছে 28 × 4 আর 18 × 4, আমি এই দুটো থেকে 4টা কমন নিয়ে নিচ্ছি। এটা থেকেও 4 নিয়ে নিতে পারি, আমি সবগুলো থেকে আমি 4 কমন নিয়ে নিতে পারি। তাহলে 4 যদি কমন নিয়ে একেবারে বাইরে রেখে দিলাম, তাহলে এখানে কত পড়ে রইল? 28, এখানে কত পড়ে রইল? প্লাস 18, আর এখানে পড়ে রইল মাইনাস 4। দেখো 4 × 28 ছিল, তাহলে 4টা বেরিয়ে এসেছে, 28 পড়ে আছে। এখানে 18 × 4 ছিল, 4টা বেরিয়ে এসেছে, 18 আছে। আর 16 এখানে আছে, মানে 4 × 4, সেজন্য একটা 4 যদি চলে আসে একটা 4ই পড়ে থাকবে। তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার সমান, এটা কত হবে? 4 × তাহলে 8 আর 8 16, 6 হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4 × 40 মাইনাস 4 এত সেন্টিমিটার স্কোয়ার সমান 4 × এটা হচ্ছে 42 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 4 দুগুণে 8, 4 4 16 এত সেন্টিমিটার স্কোয়ার। এইটাই হচ্ছে এই কালো অংশটার ক্ষেত্রফল। এটা একটা পদ্ধতিতে হলো, আরেকটা পদ্ধতিতেও আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারি। সেটা কিরকম করব ওটাও একটু বলে দিচ্ছি আমি, যেটা তোমাদের সুবিধে মনে হবে তোমরা সেটা দিয়েই করতে পারো। আচ্ছা, এটা একটু গন্ডগোল, মানে জবর জঙ্গল হয়ে গেছে, একটু ক্লিন করে দিচ্ছি। বলেছে একেবারে মাঝখান দিয়ে আছে, বেশ। এটা বলে দিয়েছে 4 সেমি, এটা বলেছে 28 সেমি, এটা বলেছে 18 সেমি, দিয়ে বলেছে এই অংশটার ক্ষেত্রফল, এই কালো অংশটার ক্ষেত্রফল কত। আগের অঙ্কটাই যেটা ছিল সেটাই। এটা 2 নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি। কিরকম করে করব? দেখো এই যে বড় আয়তক্ষেত্রটা ছিল, সেই বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত ছিল? 28 সেমি। বলেছে 4 সেমি, এইটা 4 সেমি, সব দিকেই 4 সেমি বলা আছে। তাহলে এই 4 সেমিটা বাদ দিয়ে, মানে এই রাস্তাটা বাদ দিলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটা হচ্ছে? এই রাস্তাটা বাদ দিলে বাকি অংশটার আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত?
যখন এটা 28 সেমি, এটা 18 সেমি, তাহলে এই বড়টার ক্ষেত্রফল একবার আমরা বের করতে পারি। আমি প্রথমে করে রেখে দিলাম যে এটা একটা নাম দিই ABCD। ABCD আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? 28 × 18 এত বর্গ সেন্টিমিটার। এটা আমি করে রেখে দিলাম। এইবারে যদি আমরা এই অংশটাকে বাদ দিই, মানে এই কালো অংশটা বাদে বাকি যে আয়তক্ষেত্রটা পড়ে আছে সেটাকে 4টে ভাগ করতে পারি আমরা। যেহেতু এটা মাঝখান দিয়ে গেছে, তাহলে এইগুলো সমান 4টে আয়তাকার চিত্র তৈরি হয়েছে। মানে এই যে এই জিনিসটা আমরা কেটেছি, এটা একেবারে মাঝ বরাবর কাটা হয়েছে। তাহলে এই 4টে, 1, 2, 3, 4টে যে আয়তাকার চিত্র আমরা পাচ্ছি, এই 4টে আয়তাকার চিত্রই সমান। তাহলে একটা আয়তাকার চিত্রের যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে চাই, তাহলে কি করে বের করব? এই একটা আয়তাকার চিত্রের দৈর্ঘ্য কত হবে? একটি আয়তাকার চিত্রের ক্ষেত্রফল কত হবে? 4টে সমান আয়তক্ষেত্র বেরিয়েছে। এই একটার ক্ষেত্রফল কি হবে না, ক্ষেত্রফল নয়, সরি ভুল বললাম, একটার দৈর্ঘ্য, চিত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত হবে? এই গোটাটা হচ্ছে 28, তার মধ্যে এই অংশটা বাদ চলে যাচ্ছে। তাহলে 28 থেকে এই অংশটা কত? এটা 4 সেমি। তাহলে 28 - 4, এত সেমি বাদ, এত সেমি হলো পড়ে রইল এই গোটাটার জন্য। এইটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে এই গোটাটা থেকে এটা বাদ দিলে পড়ে রইল 28 - 4। এইখানটাকে কটা এখান থেকে কটা আয়তক্ষেত্র পেয়েছি আমরা? 2টো। তাহলে এই 2টো আয়তক্ষেত্রের জন্য তাহলে এইখান থেকে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক একটা যেই ছোট ছোট আয়তক্ষেত্র পেয়েছি তার দৈর্ঘ্য পাবো। তাহলে এইটা এত সেমি, তাহলে এইটা সমান কত? 28 - 4 মানে 24/2 সেমি সমান 12 সেমি। তাহলে এই যে একটা আয়তক্ষেত্র, তার এই অংশটা হলো 12 সেমি দৈর্ঘ্যটা। ঠিক একই রকম করে প্রস্থ সমান কি হবে? এর প্রস্থ কত হবে? এই গোটাটার প্রস্থ কত ছিল? 18 সেমি ছিল। তার মধ্যে এই অংশটা 4 সেমি। তাহলে যদি এতটুকু একটা অংশ নিই, এখানে কটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে? 2টো তৈরি হয়েছে। তাহলে এই একটার জন্য কত হবে না, গোটাটা যতটা ছিল তার থেকে 4 সেন্টিমিটার বিয়োগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, এই 2টো আয়তক্ষেত্র আছে বলে। তাহলে প্রস্থ সমান কত হবে? আগে প্রস্থ ছিল 18 মাইনাস এই অংশটা বাদ চলে গেল 4 সেমি। আর যেহেতু 2টো আয়তক্ষেত্র আছে, তাহলে এক একটা আয়তক্ষেত্রের প্রস্থ হবে 2 এত সেমি সমান 18 - 4 14/2 সেমি সমান 7 সেমি। তাহলে এই একটা ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। তাহলে ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? অতএব একটি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে? 12 × 7 সেমি, সেমি স্কোয়ার বর্গ সেমি সমান 7 × 12 84 বর্গ সেমি। তাহলে একটা ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ সেমি। এখানে কটা এরকম আয়তক্ষেত্র তৈরি হয়েছে? 4টে। তাহলে 4টি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 4 × 84 সেন্টিমিটার স্কোয়ার সমান 4 × 4 = 16, 6 হাতে থাকলো 1, 4 × 8 = 32 আর 1 33 এত সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। সেটা হলো এই 4টের মোট ক্ষেত্রফল। এখন এই বড়টার যে ক্ষেত্রফল ছিল তার থেকে যদি এই 4টেকে বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? এই অংশটুকুই পড়ে থাকবে। তাহলে এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন আমরা কি বলবো? এর ক্ষেত্রফল কত হয়েছিল? 28 × 18, এটা সমান কত? এটা গুণটা করে নাও। 8 × 18 144, 144-এর 4 হাতে থাকলো 14, 18 × 2 = 36, 36 আর 10 46 আর 4 50, এটা 504
সেন্টিমিটার স্কোয়ার। এটা আমি দেখো তো কিন্তু নামতা দিয়ে করলাম। 7 18 126, 8 18 144, 9 18 162, 18 10 180। তো সেই নামতা দিয়ে আমি করলাম। বেশ, তাহলে এইখানটায় কি হলো, এইটা হচ্ছে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, আর এই চারটের মোট ক্ষেত্রফল আমরা পেয়েছি এটা। তাহলে এই কালো অংশের ক্ষেত্রফল কত? অতএব কালো অংশের ক্ষেত্রফল সমান বড়টা যেটা ছিল 504 থেকে এটা বিয়োগ করব, এত বর্গ সেন্টিমিটার। 6 আর কয়ে দিলে 14, 8 হাতে থাকলো 1, 3 যোগ হলো 4, 4 আর কয়ে দিলে 10, 6 হাতে থাকলো 1, একটা গিয়ে 3 যোগ হলো 4, 4 আর 1 5, এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো আগে যখন করেছিলাম সেটাও 168 এসেছিল, এটাও 168, কিন্তু আমার মনে হয় এটার থেকে আমি আগে যেটা করলাম সেটা বেশি ইজি হবে। সেজন্য ওটা যদি বুঝে থাকো তাহলে ওই পদ্ধতিতে করাটাই সব থেকে ভালো হবে। তো এরকম করে এখানে যতগুলো এরপরে দেখো আরও কয়েকটা রয়েছে, বাড়িতে একটু এগুলো চেষ্টা করো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবে লিখে। এই যেগুলো আছে এগুলো বাড়িতে করতে থাকো। এটা হচ্ছে পেজ নাম্বার 4 নাম্বার পাতায় আছে, দেখো এই যে এই 4টে ছবি। আগে করো, যদি না হয় কাল আমি পরের যে ক্লাস হবে পরের ক্লাসে আমি এগুলো আরেকবার বলে দেব। চলো আজকে গুড নাইট। যেগুলো পড়ালাম ভালো করে একটু বাড়িতে দেখো।